শিগগিরই আরো ৮ কোটি ডোজ করোনা ভ্যাকসিন কিনবে সরকার। টিকা ট্রায়ালে আগ্রহী চীনের কোম্পানি। রাজধানীতে মশার ওষুধ ও নিধন কার্যক্রম প্রশ্নবিদ্ধ। আরো ওষুধ চান কাউন্সিলররা, কর্পোরেশনের ভিন্ন মত। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুতে মিয়ানমারকে বাংলাদেশের তাগিদ। স্টেট কাউন্সিলরকে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি। এখনো পূর্বাঞ্চলে বাণিজ্য মেলার স্থায়ী স্থাপনা দেয়নি চীনা প্রতিষ্ঠান। মার্চে মেলা আয়োজন করার পরিকল্পনা। আমন্ত্রণ ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি ফারহানা হক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অক্সফোর্ডের ৩ কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেশে আসছে এ মাসেই। অগ্রাধিকার ভিত্তিতে আরো ৮ কোটি ডোজ কিনবে সরকার। সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি আরও জানান, চীনের একটি কোম্পানি বাংলাদেশে টিকা ট্রায়াল উৎপাদন করতে আগ্রহ দেখিয়েছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে যুক্তরাজ্যে, অনুমোদন মিলেছে আর্জেন্টিনা ও ভারতে। সেই ভ্যাকসিনই বাংলাদেশ আনছে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে। ৩ কোটি ডোজের জন্য দেয়া হচ্ছে ৬০০ কোটি টাকা। আমরা আরও ভ্যাকসিন অর্ডার দিব, তার সিদ্ধান্ত হয়ে গেছে, যাতে কিনা আমাদের কোনো লোক ভ্যাকসিন পাওয়ার বয়স হয়েছে তাদেরকে আমরা ভ্যাকসিন দিব। অ্যাস্ট্রাজেনিকা যদি দিতে পারে অ্যাস্ট্রাজেনিকা থেকে নিব। আরও যদি ভালো সোর্স আসে, যদি অ্যাস্ট্রাজেনিকা না দিতে পারে আমরা আরও ভালো সোর্স থেকে নিব। আমাদের সকল সোর্সের সাথে কথা বলা আছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ১৮ বছরের কম বয়স, অন্তঃসত্ত্বা, মুমূর্ষু রোগী সহ ৬.৫ কোটি মানুষের আপাতত ভ্যাকসিন প্রয়োজন হবে না। জুনের মধ্যে সব মিলিয়ে ৫.৫ কোটি ভ্যাকসিন পাবে বাংলাদেশ। আর বাকি ৪.৫ কোটি ভ্যাকসিন কিনতে বিভিন্ন দেশের যোগাযোগ চলছে। চীনের একটি কোম্পানিও ভ্যাকসিন দিতে চায় বাংলাদেশকে। চাইনিজ অ্যাম্বাসেডর আমার সাথে কথা বলেছে যে তারা এখানে ট্রায়াল করতে চায় এবং এখানে ভ্যাকসিন দিতে চায় এবং এখানে তৈরিও করতে চায়। আমি বলেছি যে আপনাদের এই বিষয়ে যত কাগজপত্র আছে, রেলেভেন্ট পেপারসগুলো আমাদেরকে দেন এই বিষয়ে, তারপরে আমি আলোচনা করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা উন্নত দুটি দেশের অনুমোদন থাকলে ওষুধ বা টিকার আলাদাভাবে পরীক্ষা করে না বাংলাদেশের ঔষধ প্রশাসন। সেই অনুযায়ী আরও অন্তত একটি দেশের অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশকে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞ কমিটি। ভ্যাকসিন আসার পরে তারা প্রথম কয়েকটি লট পরীক্ষা করবেন এবং সময় সময় পরীক্ষা করবেন যে যেভাবে বলা হয়েছে সেই উপাদানগুলো আছে কিনা। এই ভ্যাকসিন আনবার জন্য যে সমস্ত প্রশাসনিক এবং অর্থনৈতিক কাজ সেগুলো সম্পন্ন হচ্ছে। বৈজ্ঞানিক বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর তাদের সেই প্রোটোকল তৈরি করা আছে। তারা যদি কাগজপত্র পায় তারপরে তারা কাজ শুরু করবে। কমিটির সদস্য যারা, তারা ইতিমধ্যে প্রস্তুত রয়েছেন। প্রথম দফায় ভ্যাকসিন পাবেন ২৫ লাখ মানুষ। নামের তালিকা চূড়ান্ত করছে সারা দেশের বিশেষ কমিটি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী জুড়েই মশার উপদ্রব। অতিষ্ঠ নগরবাসীর অভিযোগ, সন্ধ্যার পর ঘরে থাকাই মুশকিল হয়ে পড়েছে। মশা নিধন কার্যক্রম ও ব্যবহৃত ওষুধের মান নিয়ে উঠেছে প্রশ্ন। জনপ্রতিনিধিরা বলছেন মশা নিধনে আরো বেশি ওষুধ প্রয়োজন। তবে সিটি কর্পোরেশন বলছে চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ করা হচ্ছে। শীত শুরুর আগেই রাজধানীতে বাড়তে থাকে মশার উপদ্রব। সেই উপদ্রব তো কমেই নেই, বরং বেড়েছে দিন দিন। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, আগারগাঁও, উত্তরা, খিলগাঁও, মুগদা সহ বেশ কিছু এলাকায় সন্ধ্যার পর শুরু হয় মশার রাজত্ব। সবচেয়ে বেশি বিপদে জলাশয়ের আশপাশের এলাকার বাসিন্দারা। মশার ওষুধ দিয়ে তো কোনো লাভ নাই, এই যে মশাই থাকতে থাকে, মশাই বেশি হয়। আর যতই ওষুধ দিতেছে কোনো কাজ হইতেছে না, মানুষের যে অস্থির আরো বাড়তেছে। দেখা যায় এখানে ওষুধ দিতেছে আর এখানে আরো দেখা যায় বৃদ্ধি পাইতেছে। যেমন মনে হয় যে মশা মানে আলগিটা লই যায়, এই অবস্থা। দোয়া হয়, সবকিছু হয়, কিন্তু আমি মনে হচ্ছে যে এই মানে যে
আপনার দিচ্ছে, যে ওষুধ দিচ্ছে, ওষুধটা মানসম্পন্ন মনে হয় না। তবে জনপ্রতিনিধিরা বলছেন মশা নিয়ন্ত্রণে আরো বেশি ওষুধ প্রয়োজন। জনবল সংকটের কথাও জানাচ্ছেন তারা। চাহিদার তুলনায় অপ্রতুল, আরো ওষুধ দরকার, মেশিন যা আছে তাতে চলবে, কিন্তু ঔষধের আরো প্রয়োজন এবং ঔষধের গুণগত মান যেন যথাযথ হয়। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন এখন যে মশার উপদ্রব তা কিউলেক্স প্রজাতির। এই মশা নিয়ন্ত্রণে নোভালুরন ওষুধ ব্যবহার করা হচ্ছে। এটি সবচেয়ে ভালো ওষুধ বলেও দাবি তাদের। খালে ড্রেনে ব্যবহারের পর এর মেয়াদ থাকে 90 দিন পর্যন্ত। এছাড়া ওষুধের ঘাটতি নেই বলেও জানিয়েছেন তারা। অতীতে যে ওষুধগুলো দেওয়া হতো সেগুলো আসলে ভালো ছিল না। এখন উন্নত মানের ওষুধ আমরা বাইরের থেকে নিয়ে আসছি এবং এখানে জনগণের যে সেবাটা, যে মশার যে উপদ্রবটা যাতে বৃদ্ধি না পায় সেই ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি। কীট তত্ত্ববিদরা বলছেন মধ্য জানুয়ারির মধ্যে যদি কিউলেক্স মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা না যায় তবে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিষ্ঠার ৭৩ বছর পার করে ৭৪-এ পড়ল ছাত্রলীগ। স্বাধীনতার পর ৭১ ও ৭৫-এর ঘাতকদের বিচার ত্বরান্বিত করাকেই সংগঠনটির বড় অর্জন বলে মনে করছেন সাবেক নেতারা। আর এই বর্তমান নেতারা ব্যর্থতা হিসেবে দেখছেন স্বাধীনতা বিরোধী ও ধর্ম ব্যবসায়ীদের উৎখাত করতে না পারা, যুদ্ধ অপরাধ ও জঙ্গিবাদী সংগঠন নিষিদ্ধ করে এখনও ধর্মনিরপেক্ষ মূল্যবোধ প্রতিষ্ঠা করতে না পারাকে। ৪৭-এর দেশভাগের ৪ মাসের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন তরুণ নেতা শেখ মুজিবুর রহমান। স্বাধিকারের চেতনায় উজ্জীবিত এই সংগঠনটি নেতৃত্ব দেয় ভাষা আন্দোলনে। পরে ৬২-র শিক্ষা আন্দোলন রূপ নেয় ৬৬-র ৬ দফা আন্দোলনে। আগরতলা ষড়যন্ত্র মামলা বিরোধী আন্দোলনের রেশ ধরে আসে ৬৯-এর গণ অভ্যুত্থান। সে ধারাবাহিকতায় ৭১-এর মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছাত্রলীগ। ৭৫-এ জাতির পিতাকে সপরিবারে হত্যার পর সামরিক শাসকের রোষ আনলে ক্ষতবিক্ষত হয় ছাত্র রাজনীতিও। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে ৯০-এর স্বৈরাচার পতনেও প্রথম সারিতে ছিল এই ছাত্র সংগঠন। রাজনীতির নতুন যাত্রায় আওয়ামী লীগ ৪ বার ক্ষমতা এলেও বড় কোনো অর্জন নেই এই ছাত্র সংগঠনের। ৭১ এবং ৭৫-এর ঘাতকদের বিচারের জন্য যে আন্দোলন করেছে বাংলাদেশ ছাত্রলীগ সারা দেশে দীর্ঘ সময় ধরে, এটি বাংলাদেশ ছাত্রলীগের একটি সফলতার দিক বলে আমি মনে করি। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে আধুনিক, মানবিক, প্রগতিশীল, ডিজিটাল বাংলাদেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন, সেটির উপযোগী দক্ষ মানব সম্পদ যেন আমরা তৈরি করতে পারি। এ সময়ের ছাত্র রাজনীতি যেন ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী হয়ে ওঠে, এটি নিয়ে আমাদের বর্তমান সময়ের প্রচেষ্টা রয়েছে। বাংলার বাঙালির সব আন্দোলন সংগ্রামে অবদান রাখলেও বিতর্ক পিছু ছাড়েনি ছাত্রলীগের। বিশ্বজিৎ হত্যা, আবরার হত্যা, এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের মতো ঘটনার পাশাপাশি চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানা অভিযোগ আছে সংগঠনের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকাকালীন সময়ে বিভিন্ন ধরনের অনুপ্রবেশকারী বাংলাদেশ ছাত্রলীগে যুক্ত হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত হয়ে বাংলাদেশ ছাত্রলীগের ইমেজকে এরাই ক্ষুণ্ণ করছে। আমাদের যে লড়াইটি অসমাপ্ত রয়েছে, সেই লড়াইটি হচ্ছে আমরা এখনো স্বাধীনতা বিরোধী মৌলবাদী তাবেদার শক্তিকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতে পারিনি। জঙ্গিবাদের দায়ে যারা অভিযুক্ত, যুদ্ধাপরাধের দায়ে যারা অভিযুক্ত, সেই সংগঠনগুলোকে আমরা আইনগতভাবে নিষিদ্ধ করতে পারিনি। সাবেক ও বর্তমান নেতারা মনে করছেন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ না করা সুবিধাবাদীদের চিহ্নিত করে সংগঠন থেকে বের করে দিতে হবে। আর সেই আত্মশুদ্ধির মধ্য দিয়েই ছাত্র সমাজ, দেশের স্বার্থ রক্ষা ও আগামীর নেতৃত্ব তৈরি হবে সংগঠনটির মূল লক্ষ্য। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর তাগিদ দিয়ে মিয়ানমারকে চিঠি দিয়েছে বাংলাদেশ। ১ জানুয়ারি দেশটির স্টেট কাউন্সিলর দপ্তরের মন্ত্রী টিন সোয়েকে চিঠি দেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। মন্ত্রী বলেন, মিয়ানমারের মন্ত্রীকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি রোহিঙ্গা প্রসঙ্গটিও তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার যে অঙ্গীকার মিয়ানমার করেছে তাও মনে করিয়ে দেওয়া হচ্ছে। এ সময় মন্ত্রী আরও জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন, ভারতের পাশাপাশি জাপানও কাজ করবে বলে ঢাকাকে আশ্বস্ত করেছে। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে কৌশলগত কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমারের পক্ষ নিয়েছে চীন এবং নীরব থেকেছে ভারত। এ বিষয়টি বাংলাদেশ আগে থেকেই অবহিত ছিল বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এই বছরে আমরা এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটা চালু করতে চাই, যাতে শুরু হয়। আপনারা জানেন আমরা কয়েক বছর ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
আমি আমার কাউন্টার পার্ট মায়ানমার ওনাকে বলেছি যে আফটার ভেরিফিকেশন আপনারা বলেছেন তাদের ইউ উইল প্রোভাইড সেফটি অ্যান্ড সিকিউরিটি, এটাই আমাদের ডিমান্ড। আপনারা বলেছেন সেটা আপনারা প্রোভাইড করবেন এবং আপনারা এটাও বলেছেন যে আপনারা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করবেন যাতে ওরা ভলান্টারিলি যায়, কিন্তু প্রগ্রেসটা হয়নি। তার জন্য পলিটিক্যাল উইলটা দরকার। আর এই নববর্ষে আমরা আশা করব যে আপনারা আপনাদের কথা রাখেন। তাপমাত্রা বেশি থাকলেও শীতে কাবু উত্তরাঞ্চলের অনেক অঞ্চল। শীতের পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে কুড়িগ্রাম থেকে আছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, কুড়িগ্রামে আজকের তাপমাত্রা কত এবং শীতের যে তীব্রতা আজকে আবহাওয়া অফিস কি বলছে, কতদিন থাকবে এই তীব্রতা? প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস। তো আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি, এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানিয়েছেন যে আরো 2-3 দিন এই পরিস্থিতি থাকবে, তারপরে হয়তো পরিস্থিতির উন্নতি হবে। তো তাপমাত্রা যে লেভেলে আছে, একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে ঘন কুয়াশা রাস্তা দেখতে পাচ্ছি না, ফলে যানবাহন কার্যক্রম সবচেয়ে কষ্ট করেছে শ্রমজীবী মানুষ এবং যাদের সকালবেলা উঠতে হয়, ছিন্নমূল মানুষ এবং শ্রমজীবী মানুষ সকালে কাজে যেতে হয়, এই লোকগুলি কিন্তু দুর্ভোগে বেশি পড়েছে, বিশেষ করে শীত বস্ত্রের অভাবে। নদ নদী তীরবর্তী এলাকার যে সমস্ত মানুষ তারা কিন্তু অনেক কষ্টে রয়েছেন। এখন কিন্তু বড় রোপণের একটি মৌসুম শুরু হয়েছে, ইতিমধ্যেই অনেক জায়গায় কিন্তু চারা রোপণ শুরু হয়েছে এবং জমির প্রস্তুতির কাজ চলছে। তো এই কাজগুলো বিঘ্নিত হচ্ছে, পাশাপাশি সবজি এবং আলু সহ বীজতলার কিন্তু এই ঘন কুয়াশা এবং অত্যধিক ঠান্ডার কারণে ক্ষতি হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বীজতলার বেশ কিছু ক্ষতি হয়েছে এবং কৃষি বিভাগ বলছে যে এই পরিস্থিতি মোকাবেলার জন্য ঘন ঘন সেচ দিয়ে এবং যে সকালে যে শিশিরের আস্তরণ থাকে সেটাকে ফেলে দিয়ে তারাকে বীজতলাকে সুরক্ষিত করার জন্য পরামর্শ দিচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা অনেক জায়গায় দেখছি ইতিমধ্যেই এই বীজতলাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এবার চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় শীতে মানুষের দুর্ভোগ কেমন দেখছেন এবং বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ আছেন তাদের সহযোগিতার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা কি আপনার চোখে পড়েছে কিনা? আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান চুয়াডাঙ্গা বড় বাজারে, যেখানে সকাল থেকে মানুষের ভিড় হওয়ার কথা, কিন্তু আমরা কয়েকটা যানবাহন ছাড়া এখানে কিছু মানুষের আগমন দেখতে পাচ্ছি না। এর প্রধানতম কারণ হচ্ছে তীব্র শীতের কারণে মানুষ ঘরের বাইরে আসছে কম। এই মৌসুমে শীত নেমে এসেছে চুয়াডাঙ্গা জেলায় 7.3 ডিগ্রি পর্যন্ত। তো এই মৌসুমে শীতের তীব্রতা প্রকট আকার ধারণ করেছে এবং তা সবসময় বেশিরভাগ সময় থেকেছে 10 ডিগ্রির নিচে। আমরা গতকাল থেকে তার কয়েকদিন আগে পর্যন্ত জানি যখন এখানে তাপমাত্রা ছিল 10 ডিগ্রির নিচে। আজকে তাপমাত্রা সকাল 6টায় আমি কথা বলেছিলাম চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক সাহেবের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে আজকের তাপমাত্রা একটু বেড়েছে 11.0 ডিগ্রি সেলসিয়াস আজকের তাপমাত্রা। তো এই তাপমাত্রা মূলত চুয়াডাঙ্গা জেলায় নিচের দিকে থাকার কারণে এখানে শীত অনুভূত হচ্ছে বেশি। শীতের কারণে কষ্ট পাচ্ছে ছিন্নমূল মানুষ, শিশু এবং বয়স্করা, যারা শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজিদ কবিরের সাথে গতকাল রাতেও কথা বলছিলাম। তিনি আমাকে জানাচ্ছিলেন যে এখানে শীতে আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এবং মূলত শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, তারা ডায়রিয়াতে বেশি আক্রান্ত হচ্ছে। ডায়রিয়া ওয়ার্ডে আমরা গিয়ে দেখেছি যে সেখানে বয়স্ক মানুষের চেয়ে শিশু রোগীর সংখ্যাটাই আসলে বেশি, আর শিশু ওয়ার্ডে শিশুরা তো থাকছেই। তো এর পাশাপাশি কৃষি ফসলের ক্ষতি হচ্ছে। কৃষকরা শীত উপেক্ষা করে যাচ্ছে মাঠে এবং বীজতলা বিবর্ণ হয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গার শীত পরিস্থিতি। মানুষের অধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন অপরাধের ধরন পাল্টেছে, পুলিশকেও তার নিয়ন্ত্রণে সেভাবে গড়ে উঠতে হবে। রোববার সকালে পুলিশের 37তম বিসিএস ব্যাচের নবীন কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের এই আয়োজন করা হয় রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ নবীন পুলিশ কর্মকর্তাদের মাঝে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় দায়িত্ব পালনে জনগণের মৌলিক অধিকার ও আইনের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে পুলিশ সদস্যদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে কাজ করতে হবে আরও দক্ষতার সাথে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, আর মানুষের ভালোবাসা অর্জন করতে পারলে, আস্থা বিশ্বাস অর্জন করতে পারে, তো পুলিশ সংখ্যার প্রয়োজন হবে না। মানুষকে সাথে নিয়েই এদেশে যে কোনো অপরাধ দমন করা যাবে। পুলিশ বাহিনী পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দেবে এবং আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করব। আধুনিকায়নের সাথে সাথে বদলাচ্ছে অপরাধের ধরনও। এজন্য নানা পরিকল্পনা ও প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে পুলিশকে আধুনিক বাহিনীতে গড়ে তোলা যায় সে ব্যাপারে সরকারের নানা পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী। অপরাধীকে শনাক্ত করা এবং মামলা তদন্তে প্রকৃত তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের সাইবার পুলিশ সেন্টার, ডিএনএ ল্যাব, অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম এবং আধুনিক রাসায়নিক পরীক্ষাগার স্থাপন করা হয়েছে এবং বাংলাদেশ পুলিশে সংযোজিত হতে যাচ্ছে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার, ট্যাকটিক্যাল বেল্ট, যাতে অপারেশনকালীন সময় তাদের ডিউটিতে বা যারা ডিউটিরত এবং যে সমস্ত ফোর্স কাজ করবে তারা যেন হ্যান্ড ফ্রি থেকে আরও অধিক দক্ষতার সাথে অপরাধ দমন করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই ব্যবস্থা নিয়ে যাচ্ছি। ফেসবুক ও বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সংগঠিত অপরাধ থেকে তরুণ প্রজন্মকে বিরত রাখতে পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশনা দেন সরকার প্রধান। বিশেষ করে কিশোর বা উঠতি বয়সের ছেলেমেয়েরা এই সমস্ত অপরাধের সঙ্গে জড়িত হচ্ছে, সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে এসে তাদের সুস্থ জীবন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে 56টি পৌরসভায় ভোট গ্রহণ হবে 14 ফেব্রুয়ারি। রোববার কমিশন সভা শেষে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। ইসি সিনিয়র সচিব জানান, চতুর্থ ধাপে 56টি পৌরসভায় নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 17 জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 19 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 26 জানুয়ারি। 14 ফেব্রুয়ারি সকাল 8টা থেকে বিরতিহীন বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। তফসিল অনুযায়ী ইভিএম এ ভোট হবে 31 পৌরসভায়, ব্যালটে ভোট হবে 25টি পৌরসভায়। আজকের মাননীয় কমিশন চতুর্থ ধাপে 56টি পৌরসভার সাধারণ নির্বাচনের শিডিউল ঘোষণা করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 17 জানুয়ারি 2021 রবিবার। মনোনয়নপত্র বাছাই 19 জানুয়ারি 2021। ভোট গ্রহণ 14 ফেব্রুয়ারি। বরিশালে ডিবি পুলিশের নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেজাউল করিম নামের ওই যুবকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, মাদক মামলায় ফাঁসিয়ে অর্থ আদায় করতে ডিবি পুলিশ নির্যাতন চালায় রেজাউলের উপর। তবে পুলিশ বলছে, মাদক সহ গ্রেপ্তারের পর নিয়ম মেনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। গত 29 ডিসেম্বর সন্ধ্যায় নগরীর সাগরদী এলাকায় চায়ের দোকানে বসেছিলেন বরিশাল ল কলেজের ছাত্র রেজাউল। রাত 8:30টার দিকে সেখান থেকে মাদক রাখার অভিযোগে রেজাউলকে আটক করেন মহানগর ডিবির এসআই মহিউদ্দিন। মাদক মামলায় কোতোয়ালি থানায় সোপর্দ করার পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় তাকে। তবে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার শেরেবাংলা মেডিকেল কলেজে নিয়ে আসা হয় রেজাউলকে। শনিবার রাত 12টার দিকে মৃত্যু হয় তার। স্বজনদের অভিযোগ, পুলিশের নির্যাতনের জেরে মৃত্যু হয়েছে রেজাউলের। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনি প্রক্রিয়া শুরু করবেন জানিয়েছেন তারা। ছেলের সামনে বসে বাবারে মারে, বাবার সামনে বসে ছেলেরে মারে, এলাকা পিরাটা মানুষ তার জন্য ভুক্তভোগী। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর যাতে এই এলাকায় না ঘটে, এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে হস্তান্তরের সময় ওয়ারেন্টে রেজাউল অসুস্থ বলে উল্লেখ ছিল। স্বজনদের করা পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ তদন্ত করার আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার। তাকে তো থানার মাধ্যমে কোর্টে উপস্থাপন করে তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই তো সাধারণত জেল হাজতে প্রেরণ করা হয়। তারপরেও এই ধরনের কোনো প্রশ্ন উত্থাপিত হলে আমাদের দায়িত্ব হলো আমরা সেগুলো পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করে দেখে
যদি কারোর কোনো ব্যত্যয় থাকে তাহলে সেটি নিশ্চয়ই চিহ্নিত করে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গত 6 মাসে অপ্রদর্শিত সম্পদ বৈধ করেছেন 6,937 জন। এতে রাজস্ব আদায় হয়েছে 880 কোটি টাকা। রোববার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সূত্রে এসব তথ্য জানা গেছে। এর মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগ করেছেন 188 জন। বাকিদের কেউ স্থাবর অস্থাবর সম্পদ বৈধ করেছেন, আর কেউ বিনিয়োগ করেছেন আবাসন খাতে। দীর্ঘদিন ধরেই অপ্রদর্শিত সম্পদ বৈধ করার সুযোগ দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে এবার সুযোগ অবারিত করা হয়, দেয়া হয় পুঁজিবাজার ও ব্যাংকে বিনিয়োগের সুযোগ। এমনকি স্থাবর অস্থাবর সম্পদও বৈধ করার সুযোগ রাখা হয়। এনবিআর কর্মকর্তারা জানান, 30 ডিসেম্বর পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করেছেন 188 জন। কর আদায় হয়েছে 22.5 কোটি টাকা। আর আবাসন সহ অন্য খাতে সম্পদ বৈধ করেছেন 6,749 জন, যা থেকে কর এসেছে 858 কোটি টাকা। এনবিআর কর্মকর্তারা জানান, বর্তমান আইনে আগামী জুন পর্যন্ত অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করা যাবে, বৈধ করা যাবে অপ্রদর্শিত সম্পদও। সেক্ষেত্রে দিতে হবে সংশোধিত রিটার্ন। জানুয়ারি থেকে জুনের মধ্যে কেউ যদি ইনভেস্টমেন্ট করে এবং সেটা যদি নির্দিষ্ট ফর্মে ডিসিটির কাছে জানিয়ে দেয় 10% ট্যাক্স দিয়ে, সেটা সুতরাং সে সুযোগ নিতে পারে। কিন্তু প্রপার্টির ক্ষেত্রে যেটা বললাম, ইনভেস্টমেন্টের সুযোগ নাই, বাট আগে যদি কেউ করে থাকে, আনডিসক্লোজ থাকে, রিটার্নে শো না করে থাকে, সেটা এখন সে 10% ট্যাক্স দিয়ে রিটার্ন দিয়ে তাকে নিতে হবে। বিশ্লেষকেরা বলছেন, অল্প অপ্রদর্শিত সম্পদের মালিকেরা সুযোগ নিলেও বড়রা তেমন নিচ্ছেন না। বারবার এমন সুযোগ দেয়াকে অনৈতিকও বলছেন তারা। এই ধরনের সুযোগ সাধারণ মানুষ যারা আইনি প্রক্রিয়াতে 30% বা 25% হারে কর দিচ্ছে, তারা কিন্তু খুবই ক্ষুব্ধ বোধ করে। কারণ এটা তাহলে তাদেরকে এটা উৎসাহিত করে যে ঠিক আছে, কর না দিলে পরবর্তীতে আমি এই ধরনের সুযোগ করে দিলে আমি তখন 10% আমি করটা দিয়ে দিতে পারবো। কর্মকর্তারা জানান, যারা সুযোগ নিচ্ছেন না তাদের প্রতি ভবিষ্যতে কঠোর হবে এনবিআর। অপ্রদর্শিত সম্পদ বৈধ করার সুযোগ দেয়া হচ্ছে দীর্ঘদিন ধরেই। অতীতে এই সুযোগ সবচেয়ে বেশি কাজে লাগে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। সেবার এই খাত থেকে রাজস্ব আয় হয় 800 কোটি টাকা। তবে এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এবার অপ্রদর্শিত সম্পদ বৈধ করেছেন প্রায় 7,000 মানুষ। রাজস্ব আয় হয়েছে 880 কোটি টাকা। এনবিআর কর্মকর্তারা বলছেন, এই সংখ্যা আরও বাড়বে। এনবিআর এর তথ্য মতে 30 ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিয়েছে প্রায় 20.5 লাখ করদাতা। আদায় হয়েছে 3,764 কোটি টাকা। এছাড়া সময় আবেদন করেছেন আরও 1.5 লাখ করদাতা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কঙ্কা ইলেকট্রনিক্স কারখানায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টিভি, ফ্রিজ, এসি সহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রোববার বেলা 11:15টার দিকে সোনারগাঁর ট্রিপোর্দি এলাকায় কনকা ইলেকট্রনিক্সের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে নারায়ণগঞ্জ, সোনারগাঁ সহ আশপাশের এলাকার ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ভিতর ধরে সামনে আগুন ধরছে, আর একটা লোক বুঝি ভিতরে নামছে লাফ দিয়া তোমার মতো উঠতেছে। তো আমরা সাথে কিছুক্ষণ অপেক্ষা করে দেখলাম বা ওখানে দাঁড়িয়ে দেখলাম যে আগুন জ্বলতেছে। ভবনটির 3য় তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পেট্রোলিয়াম ও ধাতব পদার্থ থাকায় দ্রুততা ছড়িয়ে পড়ে। পরে 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভবনটির উত্তর পূর্ব কোণে এখানে তাদের স্টোর, এই স্টোর থেকেই প্রাথমিকভাবে আগুন লাগে এবং আগুনটা দ্রুত ছড়ায় পড়ে, যেহেতু এখানে প্রচুর দাহ্য বস্তু আছে। এই প্লাস্টিক দ্রব্য আপনারা জানেন, পেট্রোলিয়াম প্রোডাক্ট খুব তাড়াতাড়ি দৌড়ায় এবং আগুনগুলা নির্বাপন করা খুবই কঠিন ব্যাপার। ফায়ার সার্ভিস বলছে, কারখানাটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও তাৎক্ষণিকভাবে তা কাজ করেনি। হাইড্রেল লাইনটা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারেননি। ওটার পাম্প টাম 3-4টা পাম্প লাগে, জকি পাম্প টাম এখনও বসানো হয়নি। পরবর্তী সিজন পানির লাইনটা অ্যাক্টিভ ছিল না। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কারখানার মেশিন সহ উৎপাদিত পণ্যের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 31 ডিসেম্বরের মধ্যে বুঝিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু এখনও পূর্বাঞ্চলে বাণিজ্য মেলার স্থায়ী স্থাপনা হস্তান্তর করেনি চীনা প্রতিষ্ঠান।
রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে প্রস্তুতি সম্পন্ন হলেও দেরি হচ্ছে আনুষ্ঠানিকতার কারণে। তবে শিগগিরই সবকিছু বুঝে নিয়ে মার্চে মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৃষ্টিনন্দন এই স্থাপনার নাম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। এখানেই হবে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাণিজ্য মেলাকে আন্তর্জাতিক রূপ দিতে ২০১৫ সালে ৭৯৬ কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার। চুক্তি অনুযায়ী গেল ৩১ ডিসেম্বরের মধ্যে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের কাছ থেকে সেন্টারটি বুঝে পাওয়ার কথা ছিল সরকারের। চায়না কর্তৃপক্ষ একটা প্রোগ্রাম দিয়েছে যে তারা যেহেতু কোভিড চলছে সেখানে তারা ফিজিক্যাল প্রেজেন্স হয়ে এটা বুঝে দিতে চাচ্ছেন না, তারা চাচ্ছেন অনলাইন একটি ফাংশন করে, অনলাইন একটি সেরিমোনিয়াল ফাংশন করার জন্য। তো সেরিমোনিয়াল ফাংশনটা অনলাইনে কীভাবে করা যায় এই প্রসেসটা চলছে, কিন্তু অল কাজ কিন্তু শেষ হয়ে গেছে। বাণিজ্য সচিব জানিয়েছেন ১৭ মার্চ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার উদ্বোধনের পরিকল্পনা রয়েছে, তবে সেদিন থেকে বাণিজ্য মেলা শুরু নাও হতে পারে। চায়না পক্ষ প্রিপেয়ার্ড, আমাদের পক্ষ প্রিপেয়ার্ড, হয়তো বুঝে নিতে অনেক জিনিস তো একদিন এদিক ওদিক হবে, বাট বুঝে নিচ্ছে আর কি, মূল কথা তো বুঝে নিচ্ছে। এখন মার্চ মাসে হয়তো আমরা ওটা হয়তো সমন্বয় করতে হবে ডেটটা, এটা একটা আমরা হয়তো ১৭ তারিখে না হলেও হয়তো আগে পিছিয়ে হবে আর কি। মুজিববর্ষ বিবেচনায় মেলা প্রাঙ্গণের নাম বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার করার প্রস্তাব এসেছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে ৫ বছরে মানসিক রোগীর সংখ্যা বেড়েছে ৪৮ এর মধ্যে তরুণদের সংখ্যাই বেশি। অতিরিক্ত মোবাইল ব্যবহার, পারিবারিক কলহ, সামাজিক অবক্ষয় সহ নানা অস্থিরতার কারণে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী হঠাৎ করেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। অসংলগ্ন আচরণের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন তিনি। আর একই কথা বারবার বলার সমস্যায় পড়ে চিকিৎসা নিচ্ছেন সরকারি বরিশাল কলেজের প্রথম বর্ষ বিজ্ঞান বিভাগের এই ছাত্রী। সুস্থ সবল মানুষ হঠাৎ করেই মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় বিপাকের স্বজনরা। উঠার পর হঠাৎ নিউজ থেকে আসার পর আমি লেখাপড়া করবো, রাসূলুল্লাহ ইংরেজি বাংলা পড়ে না, বই পড়া শুরু করছি। আমার ঘরে একটু ঝামেলা আছে, একটু চাপ কাজে, পড়ালেখা করে কাজটাও করতে হয়, বড় মেয়ে তো এই দুইটা চাপ হয়তো নিতে পারে না। বরিশাল মেডিকেলের মানসিক ওয়ার্ডের শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি হওয়ায় রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। মহিলা পেশেন্ট অত্যাধিক বেশি আসে, আবার দেখা যায় মাদক আসক্তির পেশেন্ট বেশি পাই আমরা। মোবাইল আসক্তি, ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে মা বাবারা পড়ার উপর বেশি চাপ দেন বর্তমানে। চিকিৎসকরা বলছেন করোনার অবসর সময়ে অতিরিক্ত মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারে তরুণদের মানসিক চাপ বাড়িয়েছে। করোনা কারণে বিভিন্ন অর্থনৈতিক কারণে স্ট্রেসটা বেশি, স্ট্রেসজনিত সমস্যাটা বেশি, এই পেশেন্টগুলো বেশি আসছে। মানসিক অস্থিরতা কমাতে সামাজিক শৃঙ্খলা ও সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সাইকোলজিক্যাল যদি ডিপ্রেভমেন্ট থাকে, ইমোশনাল ডিপ্রেভমেন্ট বা সাইকোলজিক্যাল ট্রমা থাকে, এই ট্রমার জন্য কিন্তু জেনেটিক বা এনভায়রনমেন্ট কারণ, এই কারণটা হচ্ছে যে ফ্যামিলিতে ডিসহারমোনি চলতেছে। ৬ বছরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৯১,০০০ মানসিক রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খুলনা ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা ৮ মাস ধরে অর্ধেক বেতন পাচ্ছেন। ডায়াবেটিক সমিতির নিয়ন্ত্রণাধীন এই হাসপাতালটি কোভিড হাসপাতাল হিসেবে ব্যবহার করায় আয় ছিল না তাদের। পরে বাধ্য হয়ে বেতন কাটতে হয়েছে কর্মীদের। তারপরও করোনাকালে এই হাসপাতালের অপারেশন থিয়েটার অকেজো পড়ে থাকায় নষ্ট হয়েছে নানা যন্ত্রাংশ। স্বাস্থ্য বিভাগের সঙ্গে কোনো চুক্তি না থাকায় তারাও কোনো ক্ষতিপূরণ দেবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চলতি বছরের এপ্রিল থেকে খুলনা ডায়াবেটিক হাসপাতালকে করোনা বিশেষায়িত হাসপাতাল হিসেবে ব্যবহার করে আসছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে বন্ধ ছিল ডায়াবেটিক চিকিৎসার কার্যক্রম। এর আগ পর্যন্ত দিনে অন্তত ৪০০ রোগী চিকিৎসা নিত এখান থেকে। করোনার জন্য নতুন হাসপাতাল হওয়ায় ৯ মাস পর আবারও চিকিৎসা কার্যক্রম শুরু করেছে তারা। কর্তৃপক্ষ বলছে এই কয়েক মাসে তাদের অন্তত ২,২৪,০০,০০০ টাকা লোকসান হয়েছে। ফলে গত ৮ মাস ধরে সমিতি এবং হাসপাতালের ৮৬ কর্মকর্তা কর্মচারী পেয়েছেন অর্ধেক বেতন। সরকারের কোনো প্রণোদনার আওতায় আমরা আসতে পারি না। আমাদের এখানে ৪৫ জন কর্মকর্তা কর্মচারী যারা এখনো তাদের বেতন ভাতা পাচ্ছেন না।
তাদের বেতন ভাতা দিতে যে ডায়াবেটিক সমিতি খুলনায় যারা কর্মরত কর্মকর্তা কর্মচারী তাদের বেতন থেকে হাফ বেতন তাদের দেওয়া হচ্ছে এবং এইখানের কর্মকর্তা কর্মচারীদের হাফ বেতন দেওয়া হচ্ছে। 1 ডিসেম্বর হাসপাতালটি ডায়াবেটিক সমিতির কাছে হস্তান্তর করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর দেখা যায় সেখানকার অস্ত্রোপচার কক্ষ ভেঙে ফেলা সহ মূল্যবান যন্ত্রপাতিও নষ্ট হয়ে গেছে, ফলে চিকিৎসাও পুরোপুরি চালু করা যাচ্ছে না। ওরা আমাদের হসপিটালটা ছেড়ে দিচ্ছেন, কিন্তু ওখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমাদের অথরিটি এস্টিমেট করছে ওইটা আগের মতন অবস্থা চালু করতে গেলে প্রায় 10 লাখ টাকা খরচ হবে। ইভেন আমরা 10 লাখ টাকা দূর কথা, আমরা আমাদের স্টাফদের 2-2.5 মাস বেতন দিতে পারছি না। আমরা 2.5 মাস বেতন পিছনে পড়ে আছি। তো ওদের সাথে আমাদের কোনো এগ্রিমেন্ট নাই, সুতরাং ওদের পেমেন্টের তো প্রশ্নই আমাদের সাথে আসা। এটা মেয়র বলছেন এবং ডিসি বলছে এটা আমরা বুঝবো, আমাদের কি সেভাবে বলছে আপনারা কাজ করে যান। এই ডায়াবেটিক হাসপাতাল থেকে বছরে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 4 লাখের বেশি মানুষ সেবা নিয়ে থাকে। দ্রুত সংস্কার করে হাসপাতালের কার্যক্রম পুরো দমে চালু করার দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে এবার খুলনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, এটি তো হাসপাতালটি দীর্ঘদিন করোনার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়েছিল, তো এখন কি চিকিৎসা পুরোদমে শুরু হয়েছে কিনা, স্বাভাবিক যে চিকিৎসাটি, এবং এই যে করোনাকালীন একটা লোকসান ছিল সেটি ক্ষতিপূরণের বিষয়ে কোনো উদ্যোগ কি নেওয়া হচ্ছে? এখনো করোনা হাসপাতালের চিকিৎসা কার্যক্রম শুরু হয়নি। ডিসেম্বর মাসের 1 তারিখে ডায়াবেটিস সমিতির নিকটে হাসপাতালটি, কিন্তু তারপর থেকে যে করোনাকালীন সময় ব্যবহারের জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষতিগুলোই আসলে সংস্কার করা হচ্ছে, ধোয়া মোছার কাজ চলছে এবং এখনো পর্যন্ত কিন্তু অপারেশন থিয়েটারটা এখনো পর্যন্ত আসলে চালু হয়নি বলেই কিন্তু আমাদের ডায়াবেটিস সমিতির কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা যেটা বলছেন, যেহেতু আর্থিক সংকটের কারণে কিন্তু হাসপাতাল সংস্কার করা সম্ভব হচ্ছে না, তারপরও তাদের নিজস্ব যে টাকাটা আছে সেই টাকা দিয়ে তারা হাসপাতালটি সংস্কার করতে হয়তো বা এই মাসের শেষ নাগাদ হাসপাতালটি চালু করা সম্ভব হবে। আর অপরদিকে যে আর্থিক যে ক্ষতি হয়েছিল সেই আর্থিক ক্ষতির বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো প্রণোদনা কিংবা আর্থিক সহায়তায় কিন্তু কোনো প্রতিষ্ঠান থেকেই ডায়াবেটিক হাসপাতাল কিংবা সমিতি এখনো পর্যন্ত পায়নি। আর যে কারণে কিন্তু যে সেই কর্মকর্তা কর্মচারীদের যে বেতন বকেয়া ছিল সেই বেতন এখনো পর্যন্ত বকেয়া আছে, এখনো পর্যন্ত তাদের 2.5 মাসের বেতন বকেয়া রয়েছে। এবং তারা যেটা বলছেন যে যদি কোনো আর্থিক সহায়তা যদি কোনো প্রতিষ্ঠান থেকে না পায় তাহলে কিন্তু হাসপাতালের সমিতির যে খুলনা ডায়াবেটিক্স হাসপাতাল থেকে সেখানকার অবস্থার কথা জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবের 7 মাস পরও স্বাভাবিক হয়নি সাতক্ষীরার উপকূলীয় এলাকার জনজীবন। বিধ্বস্ত ওই এলাকায় এখনও বন্ধ রয়েছে অনেক মাছের ঘের। ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় জোয়ার ভাটার সময়ে ডুবে যায় বিস্তীর্ণ এলাকা। কৃষিজমি অনাবাদি পড়ে থাকায় কর্মসংস্থানের অভাবে বাধ্য হয়েছেন এলাকা ছাড়ছেন অনেকেই। গত বছরের 20 মে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় সাতক্ষীরার বিস্তীর্ণ উপকূলীয় এলাকা। পানির তীব্র স্রোতে ভেঙে যায় একাধিক সড়ক, ডুবে যায় অন্তত 30টি গ্রাম। আম্পানের তাণ্ডবে কুড়িকাহনিয়া, সুভদ্রাকাঠি, চাকলা সহ 24টি পয়েন্টে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। ভেসে যায় প্রায় 10,000 মাছের ঘের। দীর্ঘ 6 মাসেও বাঁধ সংস্কার না হয় বাগদা চাষে নির্ভরশীল উপকূলীয় এলাকার মানুষ পড়েছে বিপাকে। এছাড়া লবণ পানি ঢুকে পড়ায় অনাবাদি হয়ে পড়ে আছে প্রায় 1000 হেক্টর জমি। ক্ষতিগ্রস্ত হচ্ছে রোপা আমন ও বোরো আবাদ। ফলে কর্মসংস্থানের তীব্র অভাব এবং জলাবদ্ধতার কারণে বাধ্য হয়ে এলাকা ছাড়ছেন অনেকেই। লবণ পানি, ধান হয় না, ঘের নষ্ট, কোনো আয় নেই, মানুষের কাজকর্ম কিছু নেই, তারা দুপুরে খেতে পারছে না। এর কারণে মানুষ খুব দিশেহারা। অনেকে যাদের একটু টাকা পয়সা আছে তারা অন্য জায়গায় চলে যাচ্ছে, এলাকায় কোনো কাজ কাম নাই। টেকসই মজবুত কোনো বাঁধ হয় না, এই আশ্বাসে দেয় অল্প কিছু মাটি দিয়ে বেঁধে চলে যায়, তারা আমাদের দুর্ভোগে ফেলে চলে যায়। কৃষি কর্মকর্তারা জানান, বেড়িবাঁধ সংস্কার না হলে উপকূলীয় এলাকায় কৃষিকাজ সম্ভব নয়। আশাশুনি উপজেলার প্রতাপনগর এবং সিরুইলা যে বেড়িবাঁধগুলো ভেঙেছিল সেগুলো অদ্যাবধি এখনো আটকানো যায়নি। তবে আটকালে পরে ভবিষ্যতে সেখানে ম্যানেজমেন্টের মাধ্যমে কৃষি কাজ করা সম্ভব। উপকূলীয় অঞ্চলে জীবন জীবিকা স্বাভাবিক করতে সরকারের সহযোগিতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। জলবায়ু সহিষ্ণু ঝড় দুর্যোগ রক্ষা থেকে নদীর জোয়ার রক্ষা করতে পারে এরকম বাঁধ ব্যবস্থাপনা, একটা পরিকল্পনা গ্রহণ করা,
একটা অথরিটি তৈরি করা। শুধু কর্মসংস্থান হারানোই নয়, আমপানের তাণ্ডবে বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী অবস্থায় রয়েছে উপকূলের 50,000-এর বেশি মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল কাশেম। কাশেম, সাতক্ষীরার ওই এলাকায় ঠিক কত মানুষ এর প্রভাবে, আমপানের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা কত মানুষ বেকার হয়েছেন তার কোনো হিসাব আপনার কাছে আছে কিনা, এবং আরও জানতে চাচ্ছিলাম যে মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে তাদের কর্মসংস্থানের জন্য কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা কর্তৃপক্ষ থেকে? আপনি জানেন আসলে যে 20 মে আমফানের তাণ্ডবের পরে সেখানে আসলে লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এবং এখনো কিন্তু তারা পানিবন্দী হয়ে রয়েছে। ওই সময় 24টির বেশি বেড়িবাঁধের পয়েন্ট ভেঙে গিয়েছিল এবং সেই বেড়িবাঁধের যে সমস্ত পয়েন্টগুলো ভেঙে গেছিল তার মধ্যে কিন্তু এখনো 5 থেকে 6টি বেড়িবাঁধের পয়েন্ট রয়েছে। বিশেষ করে খোলপেটুয়া নদী এবং কপোতাক্ষ নদের 5 থেকে 6টি পয়েন্ট এখনো জোয়ার ভাটা খেলা করার কারণে ওই এলাকায় কিন্তু জলাবদ্ধতা এখনো নিত্য নৈমিত্তিক ব্যাপার, অর্থাৎ তাদেরকে এখনো উঁচু জায়গাতে বসবাস করতে হয় এবং ঘরের মধ্যেই সেখানে মাচা তৈরি করে কিন্তু তাদের বসবাস করতে হয়। পাশাপাশি আরো একটা জিনিস আপনি জানেন যে ওই এলাকায় একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন, তার মানে প্রতাপনগর এবং সিউলার মানুষ এখনো কিন্তু শহরে উঠতে পারে না। সেখানে বিশেষ করে সড়ক ও জনপথ বিভাগের এবং এলজিডির যে রাস্তা রয়েছে সেই রাস্তার কমপক্ষে 5টি পয়েন্ট এখনো বিধ্বস্ত এবং সেখান থেকে কিন্তু মানুষদেরকে নৌকায় চলাচল করতে হয়, অর্থাৎ দুর্বিষহ জীবনযাপন তারা করছেন এবং সেখানে 10,000-এরও বেশি বেড়িবাঁধ ঘের ভেসে যায়। বিশেষ করে আপনি জানেন যে আইলা তাণ্ডবের পর ওই পুরো উপকূলীয় এলাকাতেই কিন্তু সেখানে মাছ চাষ ছাড়া কৃষি ফসল খুবই কম হয় এবং সেই ঘের যখন তাদের ভেসে যায় 10,000-এরও বেশি ঘের ভেসে যায় এবং সেই ঘের পরবর্তীতে তারা যে বেড়িবাঁধ বাঁধ বেঁধে, অর্থাৎ ঘেরের বাঁধ বেঁধে যে তারা মাছ চাষ করবেন সেটিও কিন্তু সম্ভব হয়নি। সুতরাং ওই অঞ্চলের মানুষ কিন্তু পুরোটাই এখন বেকার অবস্থায় রয়েছেন। পাশাপাশি আরো একটা বিষয় সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল কাশেম। ভারতের উত্তরপ্রদেশে একটি শ্মশানের ছাদ ধসে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে বলে জানিয়েছেন দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে। রোববার মুরাদনগরের শেষকৃত্যে অংশ নিতে আসা মানুষের উপর ছাদ ধসে পড়ে হতাহতের ঘটনা। বৃষ্টির কারণে ছাদটি ধসে পড়ে বলে জানায় ভারতের গণমাধ্যম। ধ্বংসস্তূপ থেকে 38 জনকে জীবিত উদ্ধার করা হচ্ছে, আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে। শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের প্রত্যেকের পরিবারকে 2 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন আদিত্যনাথ। পাশাপাশি ঘটনার কারণ তদন্ত করে রিপোর্ট দ্রুত জমা দিতে পুলিশের অতিরিক্ত মহাপরিচালককে নির্দেশ দেন তিনি। পাকিস্তানের বেলুচিস্তানে 11 কয়লা শ্রমিককে অপহরণের পর হত্যার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। পুলিশ জানায় বেলুচিস্তানের রাজধানী কোয়েটারের একটি কয়লা খনি থেকে শনিবার শ্রমিকদের অপহরণ করে বন্দুকধারীরা। পরে তাদের পাহাড়ে নিয়ে গুলি করে হত্যা করে তারা। ঘটনাস্থলে 6 জন মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় বাকিদের। নিহতরা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের। ঘটনার পরপরই ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ ও স্থানীয় প্রশাসন। হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত সন্ত্রাসবাদ বলে আখ্যা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দোষীদের বিচারের আওতায় আনতে সব মাধ্যম ব্যবহারের নির্দেশ দেন তিনি। মার্কিন ড্রোন হামলায় কাশেম সোলাইমানি হত্যার 1 বছর পূর্তি উপলক্ষে ইরাকের রাজধানী বাগদাদে সমাবেশ করেছে কয়েক হাজার মানুষ। কড়া নিরাপত্তায় রোববার যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানায় তারা। পাশাপাশি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। এ সময় বন্ধ করে দেয়া হয় তাহরির স্কোয়ারে যাওয়ার সব রাস্তা। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। এর আগে শনিবার প্রতীকী সমাবেশের মাধ্যমে শোক র্যালিতে সমবেত হয় কয়েক হাজার মানুষ। বৃহস্পতিবার সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল আলী বাকেরি। এজন্য কোনো সময়সীমা নেই বলেও মন্তব্য করেন তিনি। গত বছর 3 জানুয়ারি সোলাইমানি ও ইরাকের শিয়া মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহনাদিস সহ কয়েকজনকে ড্রোন হামলায় হত্যা করা যুক্তরাষ্ট্র। অভিজ্ঞতার সঙ্গে তরুণের সমন্বয়ের কিভাবে করবেন উইন্ডিজ সিরিজের আগে সেই চ্যালেঞ্জ নির্বাচকদের সামনে। 2 ঘরোয়া আসরের পারফরমেন্সের দাবি জোরালো করেছে তরুণ ক্রিকেটাররা। তারপরও মহামারী ও অন্যান্য পরিস্থিতি বিবেচনায় স্কোয়াডে প্রাধান্য পাবে অভিজ্ঞতারাই। আজ ঘোষণা হবে 24 সদস্যের প্রাথমিক স্কোয়াড।
9 মাস বিরতি আন্তর্জাতিক ক্রিকেটে টি-20 কাপের ইমপ্রেশন দেখে ওডিআই সেটআপের জন্য দল কাজটা সহজ নয়। উইন্ডিজ সিরিজের প্রাথমিক দল নির্বাচনের আগে অনেকগুলো উভয় সংকট নির্বাচকদের জন্য। ঘরোয়া আসরে দারুণ পারফরম্যান্সে দাবি জোরালো করেছে তরুণরা, তারপরও মধুর সমস্যা ঠিক উপভোগ করতে পারছেন না নির্বাচকেরা। যে কোনো জরুরি পরিস্থিতিতে বিপজ্জনক অভিজ্ঞতাকে উপেক্ষা করা। উইন্ডিজ সিরিজেও মৌলিক সূত্রের বাইরে যেতে চাইবে না নান্নু বাসার জুটে। মার্চের জিম্বাবুয়ে সিরিজের পারফরম্যান্সের পর আর দ্বিতীয় কথার সুযোগ নেই ওপেনিং স্লট নিয়ে। টি-20 কাপের সর্বোচ্চ 2 রান সংগ্রাহক লিটন তামিমি। ঘরোয়া আসরের পারফরম্যান্সে 3-এ সম্ভাবনা শান্ত। মিডল অর্ডারে নির্ভরতা মুশফিক রিয়াদ। মিঠুন টিকে যাবেন কিনা তা বড় প্রশ্ন। সেক্ষেত্রে মোসাদ্দেক হতে পারেন অপশন। সাথে ইনফর্ম সৌম্যের অন্তর্ভুক্তি বাড়াবে হয়তো গভীরতা। সাকিবের প্রত্যাবর্তন সরল করে দিতে পারে সমীকরণ। চোটের কারণে অনিশ্চিত সাইফুদ্দিন। অলরাউন্ডার কোটায় সাকিবের সঙ্গী হতে পারেন মিরাজ। সম্ভাবনা আরেক অলরাউন্ডার মাহাদির। নির্বাচকদের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ পেস ডিপার্টমেন্টের। জেমকন খুলনার হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন সত্ত্বেও ঠিক নিশ্চিতভাবে বলা যাচ্ছে না মাশরাফিকে নিয়ে। 2023 বিশ্বকাপ বিবেচনায় রাখলে মাশরাফির দলের জায়গা পাওয়া কঠিন, সরাসরি বলেছেন নাজমুল হাসান পাপন। 2 আসরের দুর্দান্ত পারফরম্যান্সে অটোমেটিক চয়েস মুস্তাফিজ। যুব বিশ্বকাপ জয়ী পেসার শরীফুলের সাথে ফিজের পার্টনারশিপ ঘরোয়া ক্রিকেট ছাড়িয়ে চলে যেতে পারে আন্তর্জাতিক মঞ্চে। চোটে আগেই ছিটকে গেছেন পরীক্ষিত শফিউল। তৃতীয় পেসার ডেথ ওভার বিশেষজ্ঞ রুবেল হোসেন তাসকিনও আছেন বিবেচনা। এছাড়া আলোচনায় আছেন একাধিক তরুণ ক্রিকেটার। সেক্ষেত্রে কোচ টবি রাটফোর্ডের দেয়া ব্যবস্থাপত্র থাকছে প্রথম বিবেচনায়। আন্তর্জাতিক মিশনে নামিয়ে দেওয়ার আগে তরুণদের আরো ফিট, শক্তিশালী এবং ট্যাকটিক্যালি পরিণত করে নেওয়ার পরামর্শ দিয়েছেন এই হাই পারফরম্যান্স ইউনিট কোচ। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শিগগিরই আরো 8 কোটি ডোজ করোনা ভ্যাকসিন কিনবে সরকার। টিকা ট্রায়ালে আগ্রহী চীনের কোম্পানি। রাজধানীতে মশার ওষুধ ও নিধন কার্যক্রম প্রশ্নবিদ্ধ। আরও ওষুধ চান কাউন্সিলররা, কর্পোরেশনের ভিন্ন মত। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুতে মিয়ানমারকে বাংলাদেশের তাগিদ। স্টেট কাউন্সিলরকে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি। এখনো পূর্বাঞ্চলে বাণিজ্য মেলার স্থায়ী স্থাপনা দেয়নি চীনা প্রতিষ্ঠান। মার্চে মেলা আয়োজন করার পরিকল্পনা। স্টিকি থিনার, কাঠ, গাড়ি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। এই ছিল এখনকার সংবাদে। সংবাদের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।